এবার পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে। যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে, তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসলো। তবে কি দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আর ধন্যবাদ দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল। ভারতের যে সরকার আছেন শায়েস্তা করতে এর থেকে বড় আর কোনো সিদ্ধান্ত হইতে পারে না। এক শালারও বেশি থাকবে না, এক শালারও বেশি থাকবে না, খাতনা করে ছেড়ে দিবে। বাঙালিগুলোকে ফাজলামি করো। নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আমরা বলে থাকি বেশি নাচানাচি কারোর জন্যই ভালো না। যে জিনিসটা আমি পারবো না করতে সেটাও আমি পারবো বলাটাও যেরকম বুকামি, সেরকম যেটা পারবো সেটা করবো না বলাটাও বুকামি। প্রিয় দর্শক, আজকে ভারত হান দিয়ে গিয়েছে পাকিস্তানের ভিতরে। ভারত ধরা খেয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর দুটি খুলে দিচ্ছে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বস্তাটা বইলা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপদে পড়েছে ভারত এবং এই বিপদটা কেন্দ্রীভূত হয়েছে আকাশ পথ ব্যবহার করতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যে পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিদের ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝইঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে ব্যবহার করছে। দর্শক, অবশেষে মোদিজির 12টা বাজতে শুরু করেছেন ভারতেই এবং এখন বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে মোদির বিরুদ্ধে আন্দোলন। শুধু ভারতে নয়, পাকিস্তান থেকে এবার কঠোর হুমকি দিয়েছেন ভারত সরকারকে এবং পাকিস্তান যেই হুমকি দিয়েছেন সেটি যদি কোনোভাবে ভারত গ্রহণ করে থাকেন তাহলে কত বড় বিপদে ভারত পড়তেছেন সেটি মোদি হয়তোবা আন্দাজ করতে পেরেছেন। এজন্যই মোদি এখন আবল তাবল যেসব কথা বলছেন বিস্তারিত দেখাবো আজকের ভিডিও। পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে। যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে, তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসলো। তবে কি দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে? চলুন এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জানাবো আজকের ভিডিওতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর অঞ্চলে বিএসএফ এর এক জওয়ান পাকিস্তানে প্রবেশের সময় তাকে পাকিস্তানের রেঞ্জার্স টিমের পক্ষ থেকে গ্রেফতার করা হয়। তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করে পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিলেন। বলা হচ্ছে তিনি হয়তো বিশেষ কোনো কারণে পাকিস্তানে ঢুকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু পাক রেঞ্জার্স টিম তাকে সে সময় গ্রেফতার করে ফেলে। অর্থাৎ খেলার শুরুতেই একজন লাল কার্ড খেয়ে গেল ভারতের। এখন ভারত বলছে যে তিনি ভুল ক্রমে প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি সীমান্তটা সেভাবে বুঝতে পারেননি, অথবা তিনি দু দেশের যে সীমান্ত এরিয়া এটাকে অজ্ঞতাবশত এড়িয়ে গেছে। কিন্তু পাকিস্তান বলছে যে না, পাকিস্তানের ভেতরে কোনো ষড়যন্ত্র করতে বিএসএফ জওয়ান প্রবেশ করেছিল। এখন ভারত কি জবাব দেবে? অর্থাৎ খেলা শুরুর সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের একজন কট খেয়ে গেল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, এবার এলওসি বরাবর অর্থাৎ পাক এবং ভারত সীমান্তে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে দুপক্ষ গোলাগুলি করেছে। ভারতের গণমাধ্যম বলছে প্রথমে পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে কাশ্মীর সীমান্তের কাছাকাছি তারা ভারতীয় যে চেকপোস্ট সেই চেকপোস্টকে টার্গেট করে গুলি করেছে। মানে সীমান্ত রেখা বরাবর যে চেকপোস্ট ভারতীয়, সেখানে গুলি করেছে এবং ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে। এটি হলো ভারতের গণমাধ্যম বা সরকারি বরাত থেকে পাওয়া খবর। কিন্তু পাকিস্তান বলছে যে না, তারা প্রথমে গুলি করেনি, এটি ভারতের মিথ্যাচার। মূলত পাকিস্তানকে টার্গেট করে ভারতীয় জওয়ানরা প্রথমে গুলি করে, এরপর পাকিস্তান পাল্টা জবাব দেয়। অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি ম্যাচ শুরু হয়ে গেছে এবং এটি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তিনি কাশ্মীর সফরে রয়েছেন। প্রথমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে গেছেন, এরপর প্রবেশ করলেন সেনা প্রধান এবং বলা হচ্ছে কাশ্মীর সীমান্তের কাছে ভারতের অজস্র শত শত বা হাজার হাজার বাংকার গড়ে তুলেছে ভারতীয়রা। এই বাংকারগুলো মূলত পাকিস্তানকে যুদ্ধকালীন সময়ে মোকাবেলা করার জন্য। এবং
পাকিস্তানের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি বিজয় সহ যুদ্ধ ছাড়া যুদ্ধের পর যে বিজয় হবে এরকম নিশ্চিত একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে, কিন্তু পাকিস্তান তাদের এই পরিকল্পনা বুঝতে পেরে তাদেরকে প্রতি পদে পদে আটকে দিচ্ছে। বৃহস্পতিবার সীমান্ত লগ্ন চেকপোস্টে দুপক্ষের যে গোলাগুলি হয়েছে সেখানে নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে দুপক্ষের মধ্যে যা কিছু হয়েছে সেই খবরে এটুকু বলা যায় যে এই ঘটনাটি যুদ্ধের দিকে চলে যেতে পারে। এখন দেশের দুটো গণমাধ্যম বা দুটো দেশের সরকারি মাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে একে অপরের বিপরীত তথ্য দিচ্ছে। এই বিপরীত তথ্যে সঠিক তথ্য আমরা তৃতীয় ব্যক্তিরা পাচ্ছি না। সঠিক তথ্য এই দুই দেশের মধ্যে হয়তো সীমাবদ্ধ, কারণ একে অপরে কাদা ছড়াছড়ি করছে। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী তবে কি ডোনাল্ড ট্রাম্পের সিগন্যাল পেয়ে গেছে যুদ্ধের, নাকি উস্কে দিতে চাইছেন তিনি যুদ্ধটা? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত আন্তর্জাতিক বিশ্বের এস্টাবলিশমেন্টকে বোঝাতে সমর্থ হয়েছে। পেহেলগাঁওতে যে আক্রমণটি হয়েছে এটি মূলত করেছে পাকিস্তান, এবং পাকিস্তানকে উত্তম জবাব দেওয়ার সময় হলো এটি। এখন যারা ভারতীয় লবিস্ট তারা পাকিস্তানকে দায়ী করে তাদের মতো করে এই বিষয়টিকে এস্টাবলিশ করতে চেয়েছে। এখন পাকিস্তান কি পারবে শেষ পর্যন্ত তাদের গায়ে চাপানো এই অভিযোগটি মিথ্যা প্রমাণ করতে? ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তর দিকে, মানে যেই পাক ভারত সীমান্ত রয়েছে সেখানে তারা পৌঁছে গেছে। যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ প্রস্তুতি পাকিস্তান সম্পন্ন করেছে। আজকের মধ্যে পাকিস্তান তাদের যে নতুন সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের কথা এটি এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। ভারত একদিন আগেই তারা মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অর্থাৎ ভারত যখন তার দেশে উদ্ভাবিত মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মানে উৎক্ষেপণ করলো বা পরীক্ষা চালালো, তখন ভারতের এই জবাবে পাকিস্তানের বসে থাকেনি। পাকিস্তানও অপেক্ষা ছিল তারা কি করবে। এবার পাকিস্তান ঘোষণা দিল তারা সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ করবে। এটি 2700 কিলোমিটার দূরের শত্রুর লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে। বিষয়টা ভালো করে শুনুন। ভারত যে পরীক্ষাটা চালালো সেটি হলো যে কোনো মিসাইল আসলে সেটিকে ইন্টারসেপ্ট করার জন্য, বিধ্বংসী মিসাইল। আর পাকিস্তান কি করলো, ভারতের পরীক্ষার পরপরই তারা নিজেরা বললো আমরা পরীক্ষা চালাবো সারফেস টু সারফেস মিসাইল। এটি কি ভূমি থেকে ভূমিতে আক্রমণ, অর্থাৎ এটি ভূমি থেকে শত্রুকে টার্গেট করে হিট করবে। এটি প্রথমে মাটি থেকে চলে যাবে আকাশে, উপরে গিয়ে একটা ধরেন মহাশূন্যে বা আমরা যেটাকে বলি আকাশের বিশেষ স্পেস পর্যন্ত পৌঁছে সেখান থেকে সেটা ভারত বা তার শত্রুর টার্গেটকে মুভ করবে এবং সেখানে নিখুঁতভাবে আক্রমণ করবে। তো এখন পাকিস্তানের এই সারফেস টু সারফেস মিসাইল কি বলবো উৎক্ষেপণের জন্য তাকিয়ে আছে বিশ্ব। পাকিস্তান বলছে এটি 2700 কিলোমিটার দূরে আক্রমণ করতে পারে। অর্থাৎ 2700 কিলোমিটার যদি আমরা বলি সেটি বলতে পারি যে পাকিস্তান থেকে ভারতের যে কোনো অঞ্চল বা মূল যে শহরগুলো, সেটা দিল্লি বলতে পারি, মুম্বাই বলতে পারি, বা ধরেন গুজরাট বলি, অথবা ভারতের যে প্রাণ কেন্দ্র, এটি পাকিস্তান থেকে 2700 কিলোমিটারের মধ্যেই পড়ে এই রেঞ্জ। তাই পাকিস্তান এই রেঞ্জটাকেই তারা ঘোষণা করছে। এখন নতুন কি চমক দেখাবে ভারত? ভারতের চমকের পরই পাকিস্তানের চমক ইতিমধ্যে আমরা জেনে গেলাম। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে মোদি ভারত এবং পাকিস্তানের ভিতরে কাশ্মীরকে নিয়ে যেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে ভারতের জন্য সে বিষয়ে একটি সামান্য ধারণা আপনাদেরকে এই ভিডিওতে দেওয়া হলো। এবার আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে যেখানে ভারতের পরাজয় নিশ্চিত। ভাবিয়ে শোনো, বস্তা আমার বইরা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকেই এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন আওয়ামী সরকার আমরা নাকি অনেক টাকা কাতারের কাছে দেনা ছিল, দেয় নাই, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তা ভরে নিয়ে গেছেন। মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল, টাকা পাওনা ছিল, জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন, এখন আমরা ফ্রি। তো কাতার কি দিল? প্রথমত কাতারের আমির তার আম্মার সাক্ষাৎকার দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাতার আমিরের মায়ের সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলিস্ট, সেই জায়গা থেকে এটা হলেও হতে পারে যে হয়তো আমাকে দেখার একটা খায়েশ ছিল। এর বাহিরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনারা যাবে, এটা যদিও আওয়ামী লীগ সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত, বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী 2 মাসের মধ্যে যাবে। আরো সুসংবাদ আছে কি, বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে
সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। নাম ছোট করা দরকার, এত বড় নাম দিয়ে কি করবে? গোষ্ঠী টুষ্টি লম্বা সহ, কার ছেলে কার নাতি কার প্রতি এরকম মনে হয়, তাই না? আরবি যারা বলছেন জানাবেন। আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে। ইউনূস সাহেবের জন্য সুখবর। তারপরে সংস্কারের জন্য যারা অপেক্ষা করছেন যে মিডল ইস্ট আসলে কি ভূমিকা রাখবে, তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে। এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে, কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না। তো যাই হোক, এরপরে দ্বিতীয় ধাপে আপনার প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব, এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের। তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন। এগুলো কিন্তু ডিফারেন্ট একটা ওয়ার্ড শুনছি, তাই না? যে কাতারের প্রধানমন্ত্রী বলতেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো ভালো করার জন্য, আরো নতুন উচ্চতায় কিভাবে আরো কিছু করা যায়, তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন। আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালীভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে, তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটাও দিবেন। এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। তো প্রধান উপদেষ্টার সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক, বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন। এর মধ্যে আপনার তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ, সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। আর ইউনূস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তার প্রয়োজন। তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান, আমাদের টিম আপনাদের টিম, উভয় টিম বৈশা আপনার কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায়, এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন। কাতার বলছে ভাই দিলাম। তো মনে হয় আমরা দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সবগুলোই বাংলাদেশের জন্য কল্যাণকর, পাশাপাশি ইউনূস সাহেবের জন্য কল্যাণকর। যাই হোক, এখানে জ্বালানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি প্রবাসীদেরকে মূল্যায়ন করছেন। তার একটা নমুনা পাওয়া গেল কাতার সফরে, খুবই সংক্ষিপ্ত সফর ছিল, সেখানে নানা পর্যায়ে তার ব্যস্ততা ছিল, কিন্তু প্রবাসীদেরকে ভোলেননি। তাদের সাথে আলাদাভাবে মিটিং করেছেন এবং পুরো কৃতিত্ব দিয়েছেন। সেই কাতারে 254 মিলিয়ন জ্বালানির পুরো খরচ বা পাওনা সেটা পরিশোধ করে বলেছেন যে আজকে কাতারের মাটিতে বাংলাদেশ যে মাথা উঁচু করে দাঁড়াতে পারলো তার কৃতিত্ব প্রবাসীদের কথা শুনেছেন। এবং আমি ভিডিওতে দেখলাম একজন প্রবাসী বলছেন প্লিজ আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না মাঝপথে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যেমন বাংলাদেশেরও একটা বড় অংশ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করে যায়, ঠিক তেমনি তার প্রতিফলন ঘটল কাতারের মাটিতে, যেখানে একজন প্রবাসী দাঁড়িয়ে বলছেন প্লিজ আপনি ছেড়ে যাবেন না আমাদেরকে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এখন যে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তার নানা আলামত দেখা যাচ্ছে, তার সাফল্য দেখা যাচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলাম সেখানে ফাজুল কবির খানকে বলছেন যে যে প্রবাসীদের অবদানটা কি, তখন তিনি বললেন প্রায় 3-3.5 মিলিয়ন এরকম নানা ধরনের পাওনা ছিল, সেটা কমতে কমতে এখন 600 অথবা 900 মিলিয়নে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে অনেকটাই শোধ হয়ে গেছে। তার মধ্যে একেবারে কাতারের যে পাওনা ছিল জ্বালানি বাবদ, তার পুরোটা শোধ করে তিনি এসেছেন। এবং জ্বালানি মন্ত্রী হোয়াটসঅ্যাপে মেসেজে থ্যাঙ্কস দিয়েছেন, সেই কথা উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন যে আমরা যে শক্তি হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাবেন না। দেখেন, এই সরকার পতনের আন্দোলনে কিন্তু প্রবাসীদের একটা ভূমিকা আছে। তারা শাটডাউন রেমিটেন্স কর্মসূচিতে চলে গেছিল এবং তলানিতে নামছিল, বলছিল যে কেউ আমরা বৈধ পথে টাকা পাঠাবো না, টাকা পাঠালে এটা সরকারকে সহযোগিতা করা হবে, অর্থাৎ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করা হবে। যেই মাত্র পট পরিবর্তন হলো, দেখেন তারপর থেকে সেই আগস্ট মাস থেকে দফায় দফায় শুধু বেড়েছে, কখনো কমেনি। বাড়তে বাড়তে লাস্ট গত মাসে এই ঈদের সময় মার্চ মাসে 3 বিলিয়ন, যেটা বাংলাদেশের রেমিটেন্সের ইতিহাসের সর্বোচ্চ এসেছে। এবং তারপরে এখন ঈদ নেই, তারপরও দেখা যাচ্ছে যে গড়পড়তায় আগে ছিল কোন রকমে 1000 কোটি টাকা প্রতিদিন আসতো, এখন সেটা কিন্তু সেটাও ক্রস করছে। তার 3 বিলিয়ন না হোক, রোজা এবং ঈদের কারণে বাড়ে, এটা স্বাভাবিকভাবেই, কিন্তু কমলেও এখন ওই আগের মাস তুলনায় কিন্তু কখনো কমবে না, এটা বাড়তে থাকবে। কারণ প্রবাসীরা বুঝতে পারছে যে তাদের শরিক হইতে হবে। এবং ওই জন্য বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আপনারা বিচ্ছিন্ন ভাববেন না, আপনারা আমাদের পাশে দাঁড়ান। পাশে দাঁড়ানোটা কিভাবে দাঁড়াবে? যদি বৈধ পথে যত বেশি রেমিটেন্স পাঠাবে, টাকা পাঠাবে দেশে, এটাই হবে বাংলাদেশের জন্য শক্তি। বাংলাদেশের রিজার্ভ বাড়তে থাকলে তিনি বলেছেন যে IMF এর সাথে আমরা দর কষাকষি করবো। IMF টাকা দিতে চায়, কিন্তু সাথে 1000টা শর্ত,
যে ভর্তুকি কমাইতে হবে, এটা